আমন্ত্রণ দেশ 24-এ আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। শিরোনাম শুনছিলেন, এবার জানাবো পুরো খবর। লক্ষ্মীপুরের রায়পুরে মা ও 3 মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে। এছাড়া গণপিটুনিতে মারা গেছেন সন্দেহভাজন যুবক। তবে প্রকৃত কারণ এখনও জানাতে পারেনি পুলিশ। একসাথে 3 জনকে নৃশংসভাবে হত্যা এর আগে দেখেনি লক্ষ্মীপুরের রায়পুর পৌরবাসী। বৃহস্পতিবার সকালে এমনই এক ঘটনার সাক্ষী হলো সবাই। পৌর শহরের 3 নম্বর ওয়ার্ডের গোডাউন এলাকায় 3 মেয়ে ও এক ছেলে নিয়ে ভাড়া থাকতেন শাহিনুর বেগম। হঠাৎ চিৎকার শুনে আশপাশের সবাইকে দেখতে পান 4 জনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। পরে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে মারা যান শাহিনুর বেগম, মেয়ে সাইমা ও শিফা। এছাড়াও চিকিৎসাধীন মারা যায় আরেক মেয়ে ইকরা আক্তার। এরা দেন ঘর দুয়ার হানা দি দেয় রক্ত, কেউ আর আমরা ঢুকি না। এই পর্যন্ত কি হয়েছে, আজকাল আমরা হাউকাউ করি মহিলারা চিকুট দিছি, গলা টলা ভাঙি গেছে, রক্ত দিয়ে বুঝছি কোনো অঘটন করছে, আমি তার ঘরে ঢুকিয়ে না। যার দ্বারা এই হত্যাকাণ্ড হয়েছে আমরা যতটুকু জেনেছি, তার বাড়ির সুবর্ণচর, এতটুকু প্রাথমিক পর্যায়ে জেনেছি। আপনারা যারা আইন শৃঙ্খলা বাহিনী সাংবাদিক ভাইরা আছেন, প্রিয় সাংবাদিক ভাইরা আছেন, তারা নিখুঁত তদন্ত করে এই জিনিসটা উদ্বোধন করবেন। এ সময় সন্দেহভাজন এক যুবককে ধরে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। তো আমরা আনার পরে আমরা দুইজনকে ঘোষণা করতে হয়, আরেকজনের একদম গলায় আমাদের শ্বাসনালীটা ওপেন হয়ে গেছে, এমন কোপ পড়ছে আর কি শ্বাসনালীতে। তো ওইটাতে আমরা একটা শ্বাস নল দিয়েছি, আমি সেলাই করে দিয়েছি, সাথে রেফার করার জন্য মানে ঢাকা মেডিকেল যদি পৌঁছানো যায় ওটা সেলাই করে দিয়েছি যাতে ওটা টিকে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে জনরোষের শিকার হন পুলিশ সদস্যরা। তবে কি কারণে এমন নৃশংসতা সে বিষয়ে সুস্পষ্ট কিছুই জানাতে পারেনি পুলিশ। 4 জন ভিকটিমকে গুরুতর অবস্থায় নিয়ে হাসপাতালে আসে। 4 জনের ভেতরে 2 জনের ইতিমধ্যে মৃত্যুর খবর আরমর সাহেব আমাদের জানিয়েছেন। অ্যাকিউজ যিনি ছিলেন তাকেও আর কি আমরা প্রোটেক্ট করার চেষ্টা করেছিলাম, কিন্তু তাকেও আর কি মারধর করেছে আর কি, তাকেও নিয়ে এসে হাসপাতালে রেফার করার পরে এখান থেকে আর কি সদর হাসপাতালে রেফার করে দিয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্তাধীন। হতাহতদের সবার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তানিম রহমান, চ্যানেল 24। মেহেরপুরে গাংনী সীমান্ত দিয়ে নারীসহ 7 জনকে পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে বজ্রনাথপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের শহরতলা সীমান্ত এলাকায় তাদের পুষিনের চেষ্টা করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দা ও বিজিবি সতর্ক থাকায় ঢুকতে পারেনি তারা। পরে ওই 7 জন ভারতীয় সীমান্তে কাঁটাতার পাশের একটি স্থানে অবস্থান করে। এদিকে নওগাঁর পাতাড়ি সীমান্তে শূন্যরেখা থেকে নারী ও শিশুসহ 9 জনকে ফেরত নিয়েছে বিএসএফ। দর্শক, সীমান্ত পরিস্থিতির আরও খবর জানাতে চাই আপনাদের। চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম লিটন। লিটন, আপনি শুনছিলেন মেহেরপুর এবং নওগাঁ সীমান্তে বিএসএফ কয়েকজনকে জড়ো করেছে পুশিন করার জন্য। চুয়াডাঙ্গা সীমান্তের কি অবস্থা? মামুন, এই যে পুশিনের যে অপতৎপরতা ভারতের, সেটি কিন্তু কোনো ক্রমেই থামছে না। আপনি যেমনটি বলছিলেন, গত পরশুদিন নওগাঁ সীমান্ত দিয়ে 9 জনকে তারা পুশিন করেছে এবং গতকাল অর্থাৎ আজ যে রাত গেল ভোরে চুয়াডাঙ্গার পাশের জেলা মেহেরপুর দিয়ে 7 জনকে পুশিন করেছে। তো চুয়াডাঙ্গার যে সীমান্ত এলাকা সেটা কিন্তু মেহেরপুর জেলা এবং চুয়াডাঙ্গা জেলা জুড়েই চুয়াডাঙ্গা 6 ব্যাটালিয়নের অধীনে সীমান্ত। তো ব্যাপারটা হলো মামুন, আসলে পুশিন তৎপরতা হয়তো বিজিবি রুখে দিচ্ছে বা বাংলাদেশিরা রুখে দিচ্ছে, কিন্তু যারা পুশিন হচ্ছে, যে মানুষগুলো নারী, শিশু, পুরুষ, বৃদ্ধ আছে তার মধ্যে, এরা কিন্তু চরমভাবে মানবিক বিপর্যয়ের শিকার হচ্ছে। আপনি জানেন যে সীমান্তের যে কাঁটাতার ভারতের, সেই কাঁটাতারের বাইরে আন্তর্জাতিক সীমানা আইনে 150 গজ পড়ে আছে। তো সেই নোম্যাসল্যান্ডে এনে তাদের যখন রেখে দিচ্ছে, তারা না পাচ্ছে পানি, না পাচ্ছে খাবার, শিশু, বৃদ্ধ এবং নারীরা চরমভাবে মানবিকতার শিকার তারা হচ্ছেন। আমি আপনাকে একটু দেখাই, আমি যে সীমান্তে আছি আপনি দেখবেন যে এখানে বিজিবি সার্বক্ষণিক টহলে আছে। এটি চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের 76 নম্বর মেন পিলার। আপনি দেখছেন একজন বিজিবি সৈনিক সমস্ত লজিস্টিক সাপোর্ট নিয়ে এইভাবে দায়িত্বরত আছেন। আর ঠিক এই পাশে ভারতের গেদে যে বন্দর, একটি ভারতের
একটি ফেন্স, একটি বেড়া এবং এগুলো ভারতের ভ্যান। এই যে বিপুল যে নোম্যাস ল্যান্ড এখানে এনে জড়ো করে তারা কিন্তু রাতের বেলা এই ধরনের নোম্যাস ল্যান্ডে তারা রেখে দিচ্ছে। তো এই অবস্থার মধ্য দিয়ে আপনি জানেন ভারতের যিনি মুখ্যমন্ত্রী আছেন এই পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু বলেছেন যে ইতিমধ্যে তারা 10,000 নারী পুরুষকে তারা শিশুকে বাংলাদেশে তারা ঢুকিয়ে দিয়েছে, অর্থাৎ পুশ ইন করেছে। এখনও তাদের যে হোল্ডিং সেন্টার আছে সেখানে 1800 জনকে রেখে দিয়েছে বাংলাদেশে পুশ ইন করার জন্য। এটি গত 23 জুন বিধানসভার বাজেট অধিবেশনে এই পশ্চিমবঙ্গের এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন। মামুন, একটা বিষয় হলো এর মধ্যে কিন্তু ইতোমধ্যে আপনি জানেন যে জাতীয় আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থা আছে হিউম্যান রাইটস ওয়াচ তারা কিন্তু এই দক্ষিণ এশিয়ার যিনি উপপরিচালক হিউম্যান রাইটস ওয়াচের মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন ভারতীয় কর্তৃপক্ষ নিষ্ঠুরভাবে এই পরিবারগুলোকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে বা সীমান্তে আটকে রাখছে। এটি কিন্তু এক্ষেত্রে ন্যূনতম মানবাধিকারের ধার ধারছে না ভারত। তো সেই ক্ষেত্রে আপনার এই হিউম্যান রাইটস ওয়াচের অবজারভেশন তারা বলছে যে এই বেআইনি বহিষ্কার এটি ভারতকে বন্ধ করতে হবে এবং পশ্চিমবঙ্গের যে মুসলিম সম্প্রদায় আছে জানেন 37% মুসলিম রয়েছে, তাদের উপর যে এখন নির্যাতন হচ্ছে সেটিও বন্ধ করতে হবে। এটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তারা বিবৃতি দিয়েছে। তো এই অবস্থার মধ্যে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রেজাউল করিম লিটন। খবরের পর প্রসঙ্গে যাচ্ছে, মৌলভীবাজার সীমান্ত এলাকা থেকে বিপুল অস্ত্র উদ্ধার করেছে বিজিবি। 52 জানায় ভোরে বড়লেখা উপজেলার ডিমাই সীমান্তে দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এই সময় উদ্ধার করা হয় উচ্চ বিস্ফোরক 23টি পাওয়ার জেল 9, 24টি ডেটোনেটর, 15 মিটার কর্ড ও 3টি বিদেশি পিস্তল। ওই এলাকায় টহল বাড়িয়েছে বিজিবি। একটি তল্লাশি করে বিপুল পরিমাণ উচ্চ বিস্ফোরক ও 3টি বিদেশি পিস্তল, 15টি ডেটোনেটর কর্ড এবং 23টি ডেটোনেটর উদ্ধার করা হয় এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। তিস্তার কমলেও বাড়ছে উত্তরাঞ্চলের কয়েকটি নদ নদীর পানি। এলাকায় দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 25 সেন্টিমিটার নিচে রয়েছে। কুড়িগ্রামে অপরিবর্তিত রয়েছে ব্রহ্মপুত্র নদের পানি। কমেছে ধরলা, দুধকুমারের পানি। জেলার নদ নদীর 28টি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এদিকে গাইবান্ধায় কয়েকদিনের বৃষ্টিতে বাড়ছে যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়ার পানি। যদিও বইছে বিপদসীমার নিচে, এখানেও নদী ভাঙন অব্যাহত রয়েছে। যা উপার্জন করি কামাই কইরা বাড়ি করি আর ভাঙ্গি, বাড়ি করি আর ভাঙ্গি। এর আগেও আমাদের এখানে বাড়ি ঘর ধোয়া ছিল, আবার নদী ভেঙে গেছে, আবার আমরা একটু দূরে গিয়ে বাড়ি উঠেছি, আবার নদী ভাঙতেছে। এর কারণ হচ্ছে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে এই নদীগুলো বেশি ভাঙতেছে। কাম করিয়ে ভিটে শুরু করছো, সেই ভিটে আমার গেল চলে, এত দুঃখ করি করব নাই এই ভিটে। দর্শক, উত্তরাঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধির আরও খবর জানাবো আপনাদের। গাইবান্ধা এবং কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই গাইবান্ধার খবর জানবো সহকর্মী আসাদুজ্জামান মামুনের কাছ থেকে। মামুন, যদিও পানি বিপদসীমার নিচে আছে, বাড়ছে কেমন? হ্যাঁ মামুন, আমাদের গাইবান্ধা জেলায় কিন্তু ব্রহ্মপুত্র, ঘাঘট, যমুনা নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। যেটা কন্ট্রোল রুম থেকে জানতে পারছি যে 2 সেন্টিমিটার 4 সেন্টিমিটার করে বাড়ছে, কিন্তু করতোয়া এবং তিস্তা নদীর পানি কিন্তু হ্রাস পেয়েছে, কমছে। তো এখানে যে পানি বাড়ছে, তো নতুন নতুন এলাকায় কিন্তু পানি প্রবেশ করছে। আর আপনার হচ্ছে এখানকার যে গাইবান্ধা সদর উপজেলা, সুন্দরগঞ্জ উপজেলা, সাগাটা এবং ফুলছড়ি উপজেলার যে চর অঞ্চল রয়েছে, সেই চর অঞ্চলের নিম্ন অঞ্চলগুলো কিন্তু পানির নিচে নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হচ্ছে এবং এখানকার মানুষ ভয়ে আছে, আতঙ্কে আছে যে বন্যা আসছে নাকি। পানি বৃদ্ধির সাথে সাথে তাদের ভাঙন শুরু হয়েছে। গাইবান্ধা জেলার এই ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা, ঘাঘট নদীর 22টি পয়েন্টে কিন্তু আপনার হচ্ছে ভাঙন দেখা দিয়েছে। তো এই ভাঙন দেখা দেওয়ার কারণে কিন্তু এখানে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ব্যবস্থা নিচ্ছে, প্রতিরোধের ব্যবস্থা নিচ্ছে। আমি এখানে বালাসীঘাটের
যে কঞ্চিপাড়া পূর্ব এলাকায় রয়েছে, এখানে আপনার কিছুক্ষণ আগে ওখানে আমি গিয়েছিলাম, দেখেছি যে এখানে বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সেখানে কিন্তু এখনো বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধ রয়েছে তার পাশে কিন্তু সেটা ভাঙন কবলিত এলাকা, সেখানে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ কিন্তু এখনো এখানে এসে পৌঁছায়নি এবং এখানকার লোকজন আহাজারি করছে। তারা বাড়ির রক্ষা করার জন্য তারা বাড়িঘর গাছপালা ভেঙে কাটছে, টিউবওয়েল রান্নাঘর সরিয়ে নিচ্ছে। তাদের একটাই দাবি, তারা বলছে যে এখানকার জিও ব্যাগ ফেলে বা কোনো কিছু ফেলে তাদেরকে যেন বন্যা নিয়ন্ত্রণ এই রক্ষা করা হয়, এই বাড়ি ভাঙনটাকে রক্ষা করা হয়, তাহলে তারা বাঁচবে, না হলে তারা কোথায় যাবে, তাদের মাথা গোঁজার আশ্রয় নেই, এমনটি কিন্তু তাদের বক্তব্যে তারা তুলে ধরছেন এবং তারা স্থায়ীভাবে এই ভাঙন প্রতিরোধের ব্যবস্থা চাচ্ছে। এছাড়া আপনার হচ্ছে গাইবান্ধা জেলার যে 4টি উপজেলায় কিন্তু আপনার ভাঙন প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন এলাকায় ভাঙন কবলিত হয়ে পড়ছে। বিভিন্ন ফসলি জমি, বাড়িঘর থেকে বিভিন্ন আপনার স্থাপনা। এই ছিল এখনকার মতো সর্বশেষ খবর। জি, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে কুড়িগ্রামের পরিস্থিতি জানতে চাই আমরা, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ। সিরাজ, নদীপাড়ের বাসিন্দাদের মাঝে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে, এই ক্ষয়ক্ষতি কমাতে পানি উন্নয়ন বোর্ড কিংবা প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? মামুন, প্রথমত যদি বলি সেটি হচ্ছে যে কুড়িগ্রামের ব্রহ্মপুত্রের পানিটা আজকে বেড়েছে সারাদিনে 3 সেন্টিমিটার, অর্থাৎ অনেকটা স্থিতিশীল রয়েছে। অন্যদিকে ব্রহ্মপুত্র ছাড়া বাকি যে 3টি বড় নদী রয়েছে, দুধকুমার, ধরলা, তিস্তা, এই 3টেরই কিন্তু পানি কমতে শুরু করেছে। আর যেমনটি বলছিলেন যে যার ফলে ভাঙনটা কিন্তু বেড়েছে এবং পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে যেটি করছে এটি হচ্ছে যে আমরা প্রতিদিনই কথা বলছি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে। তারা যেটা বলছে যে এখন পর্যন্ত তাদের কাছে 28টি পয়েন্টের খবর পেয়েছে, তারা এই 28টি পয়েন্ট দেখেছে। সেখান থেকে মূলত হচ্ছে যে তারা 21টি পয়েন্টে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে সেখানে কাজ করার চেষ্টা করছে তারা, অর্থাৎ ভাঙন রোধের চেষ্টা করছে তারা। আর এর বাইরের যে কয়টি পয়েন্ট রয়েছে আরো 7টি পয়েন্ট সেখানে বরাদ্দ চেয়ে আবেদন করেছে, বরাদ্দ পেলে সেই 7টি পয়েন্টেও তাদের কাজ করা হবে, এমনটাই কিন্তু স্থানীয় পানি উন্নয়ন বোর্ড বলেছে। তবে আমরা নদী পাড়ে খোঁজ নিয়ে যেটা জেনেছি যে আসলে ভাঙনের স্পট 28টিরও আরো অনেক বেশি হতে পারে, কোথাও 30 মিটার থেকে শুরু করে 400 মিটার পর্যন্ত কিন্তু একযোগে ভাঙছে এবং বাড়িঘর বিলীন হচ্ছে, রাস্তাঘাট বিলীন হচ্ছে, আবাদি জমি বিলীন হচ্ছে, বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠানও কিন্তু হুমকির মুখে রয়েছে। অন্যদিকে যে সাধারণ মানুষ একদম একবার বাড়ি ভাঙার পরে নতুন করে বাড়ি করবার যে জায়গা, সে জায়গাও অনেকের নেই, আবার বাড়ি করার যে সামর্থ্য অর্থাৎ অর্থ টাকা পয়সা সেটাও অনেকের নেই। এমন লোকের সঙ্গেও আমরা কথা বলেছিলাম, তারা আসলে কোনোভাবে অন্যের জায়গায় একটু জমি নিয়ে সেখানে বাড়িঘর তুলে রয়েছে। যদিও প্রতি বছরই কিন্তু কুড়িগ্রামে আসলে এই নদী ভাঙনটা ঠিক এই সময় আসলে প্রকট আকার ধারণ করে, যেটা যার ব্যতিক্রম এবারও হয়নি। তবে এই যে বর্ষার যেহেতু শুরু, ভাঙনও বলা যায় শুরু, এই টানা বর্ষাকালটাই কিন্তু আসলে এই নদী পাড়গুলো ভাঙবে। যদিও বেশ কিছু জায়গা ইতিমধ্যে স্থায়ী বাঁধ করেছে, যেমন দুধকুমারের 28 কিলোমিটার স্থায়ী বাঁধ করেছে পানি উন্নয়ন বোর্ড, সেই জায়গাগুলোতে কিন্তু ভাঙন এখন নেই। অন্যদিকে ব্রহ্মপুত্রেরও 2 তীরে বেশ কিছু জায়গায় স্থায়ী বাঁধ হয়েছে, সেই জায়গাগুলোতেও কিন্তু আসলে ভাঙন নেই। ধরলারও কিছু জায়গায় স্থায়ী বাঁধ হয়েছে, কিন্তু যে জায়গাগুলোতে স্থায়ী বাঁধ হয়নি সেই জায়গাগুলোতে মূলত বেশি ভাঙছে। এবং তিস্তায় যেহেতু আসলে কোনো প্রকল্পই বাস্তবায়ন হয়নি, সেখানে ফলে তিস্তার পারে 2 পারে কিন্তু ব্যাপক ভাঙছে এবং এই তিস্তা নিয়েই কিন্তু সবচেয়ে মানুষের সংখ্যা। তিস্তা 2 পারে যে মানুষ রয়েছে তাই বেশি মূলত ভাঙন আতঙ্কের সময় কাটাচ্ছে। মামুন, ধন্যবাদ আপনাকে। কুড়িগ্রাম এবং গাইবান্ধায় নদ-নদীর পানি বৃদ্ধি এবং ভাঙনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দর্শক, এই মুহূর্তে খুলনায় কথা বলছেন শিক্ষামন্ত্রী আনোয়ার ইহসানুল হক মিলন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সাংবাদিকরা জানেন শিক্ষার কি অবস্থা নাকি জানা ইচ্ছা হয় না আপনাদের? নেগেটিভ নিউজ করেন, কোনো অসুবিধা নাই, ভাইরাল করতে চান অসুবিধা নাই। আমার কাছে এক মহিলা আসলো তার দাবি নিয়ে, ইনডিসিপ্লিন হবে বলে ডিসিপ্লিন মেনটেন করতে নামিয়ে দিচ্ছে। আমি বললাম বলে যাক, যেহেতু সে এতটা সিরিয়াস আর আমি শুনতে পারি শুনি, কিন্তু ওনারা দৌড়ে এখানে গেলেন, কি জানি একটা ভাইরাল পাওয়া যায় কিনা, বুঝলেন তো? নিউজের খোঁজে নেই, ভাইরালের খোঁজে আছে।
মন্ত্রী করা ধমক দেয় কিনা, মেয়েটা চিৎকার দেয় কিনা, ডিসি সাহেব কিছু বলে কিনা, দ্যাটস নট দ্য নিউজ। ওই মহিলাটি এসছে তার রিলেটিভসকে ট্রান্সফার করতে পারছে না, 12 বছর ধরে সে ঘুরছে। তো ভাবছে মিলন সাহেব এমপি মন্ত্রী তার কাছে আমাদের মহিলাটা কোথায় গেল, কোথায়, পিছনে লুকিয়ে আছে নাকি? সে ভেবেছে যে আমি মিলন সাহেবকে বললেই তো বিষয়টা হবে। একবার ভেবে দেখুন, এই যে ট্রান্সফার গুলো গত 20 বছর ধরে হয়েছে, 12 বছর ধরে তার ট্রান্সফারটি হয়নি, বলে আপনি করলেন না কেন? এই না, আমি তাকে বলে দিলাম ট্রান্সফার করবে স্ব উপজেলা, উপজেলায় আমাদের টিও রয়েছে, মাধ্যমিক রয়েছে, ইউনো রয়েছে, তারা সেইখানকার পরিবেশ জেনে একটা কমিটি করে দেওয়া হয়েছে। কথা বুঝতে পেরেছেন? এটা ভালো না? জেলা লেভেলের কমিটি ডিসি সাহেবের সভাপতি হবে, এবং উনি যদি মনে করেন এই ডিসি শিক্ষাকে দিবেন, এটা ওনার ব্যাপার। কথা বলছিলেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। আমরা খুলনা থেকে দেখছিলাম সরাসরি। এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্ন ফাঁস হলে জড়িতদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সকালে বরিশালে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, যে কোনো পরীক্ষা শেষ হওয়ার 2 মাসের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে। আমি নিজে বিজি প্রেসে গিয়েছি, থেকেছি, সুপারভিশন করেছি। তারপরে তো ইচ্ছে করলে লিক হতেই পারে, প্রশ্ন হতে পারে না, হলে পরে কঠিন পানিশমেন্টের ব্যবস্থা করা হবে, কোনো ছাড় দেওয়া হবে না। এমন পানিশমেন্ট হবে যে সারা জীবন বাংলাদেশ মনে থাকবে যে এই প্রশ্নপত্র বের করেছে। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল এই রায় দেন। এই মামলায় খালাস পেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য ও হুইপ জি.কে. গৌস, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 9 জন। এদিকে ঝিনাইদহে মুকুল মল্লিক হত্যা মামলায় 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেককে জরিমানা করা হয় 50,000 টাকা। একজন সাবেক উপদেষ্টার স্ত্রীর চুরি হওয়া মোবাইল উদ্ধারে গিয়ে পুলিশের জালে ধরা পড়েছে ছিনতাইকারী চক্র, যাদের কাছে মিলেছে 24টি আইফোন সহ 157টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন সেট। জব্দ করা হয়েছে IMEI নম্বর পরিবর্তনের বিভিন্ন সরঞ্জাম। একটা সেট, ঠিক আছে? কি সেট? ভিভো। এটা IMEI চেঞ্জ করে কি এটা দেখো তো। প্রতিদিন মোবাইল ছিনতাই চুরি হচ্ছে কোথাও না কোথাও। হন্যে হয়ে খুঁজছে পুলিশ কিংবা মালিক, কিন্তু কোনো কুল কিনারা করা যাচ্ছে না, যার মূল কারণ IMEI নম্বর পরিবর্তন। এই কোড যেগুলো একটা দিলে কি র‍্যান্ডম নেয় নাকি? ছিনতাইয়ের পর কিভাবে এই IMEI নম্বর পরিবর্তন করা হয় সেটি জানাচ্ছিলেন ছিনতাইকারী চক্রের এই সদস্য। এই যে এখানে আপনার আসবে কি লেখা আছে? হ্যাঁ, IMEI নম্বর চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে। একটি অ্যাপস দিয়ে চুরি হওয়া মোবাইলের লক খোলা থেকে শুরু করে নম্বর পরিবর্তন সবই করে চক্রটি, যাতে মাত্র কয়েক মিনিটের মধ্যে পরিবর্তন করে ফেলা হয় নম্বর। চক্রের এমন 5 সদস্যকে চট্টগ্রাম নগরী বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। মূলত সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুক আজমের স্ত্রীর চুরি হওয়া মোবাইল উদ্ধার করতে গিয়ে ধরা পড়ে চক্রটি। ফারুক আজম স্যারের ওয়াইফ আপনার হচ্ছে যে এই সিনেমা প্লেসের সামনে দিয়ে মর্নিং ওয়াক করতেছিলেন। সেই মর্নিং ওয়াক করার সময় একটা আপনার সিএনজি অটো রিক্সা যোগে ছিনতাইকারী চক্রের খপ্পরে পড়েন। তো তাৎক্ষণিকভাবে ওনার এই যে আইফোনটা মিসিং হয়ে যায়। তো এটার আলোকেই কিন্তু আজকে এত বড় মেসিভ অপারেশন। ওই যে বলে না ওই যে আপনার চোল টানলে মাথা আসে, আজকে কিন্তু ওই যে চোল টানতে যেয়ে মাথা কিন্তু ধরা পড়েছে। চক্রটির কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় 24টি আইফোন সহ শতাধিক মোবাইল, সিম, ল্যাপটপ এবং IMEI নম্বর পরিবর্তনের ব্যবহৃত সরঞ্জাম। দীর্ঘদিন যাবৎ চক্রটি ছিনতাইয়ের সাথে জড়িত বলে জানায় পুলিশ। যে কোনো ডিজিটাল ডিভাইসের মাদারবোর্ড থেকে তার গুরুত্বপূর্ণ তথ্যগুলো এটা মুছেও দিতে পারে, এটা সংযোজনও করে দিতে পারে, রাইট? এবং সেটা কিন্তু মোবাইলের অংশ হিসেবেই সেটা কিন্তু গ্রথিত হয়। আরেকটা হচ্ছে যেটা আপনি বললেন, আমরা কিন্তু 445টা মোবাইলের কেসিং পেয়েছি।
এবং আপনার ফোনটা যদি চুরি হয়ে যায় তখন ওই ফোনের মাদারবোর্ডটা খুলে এই একটা কেসিংয়ের মধ্যে সে ঢুকিয়ে দিচ্ছে, ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে এটা একটা নতুন ফোন হয়ে যাচ্ছে এবং আপনার মাদারবোর্ড থেকে এই মেশিনের সাহায্যে আইএমইআইটা সরিয়ে নিচ্ছে তারা। সুতরাং এই যে ফোনটা, এই ফোনটাকে সে সম্পূর্ণ একটা নতুন আইডেন্টিটি দিয়ে, নতুন একটা ক্যারেক্টার দিয়ে এই ফোনটা সে বাজারে বিক্রি করছে। নগরীর রিয়াজউদ্দিন বাজার সহ বিভিন্ন জায়গায় সক্রিয় এমন আরও ছিনতাই চক্রকে ধরতে অভিযান অব্যাহত রাখার কথা জানান পুলিশ কর্মকর্তারা। বলা যায় এক ধরনের অর্গানাইজ ক্রিমিনাল এরা, এবং এরা অত্যন্ত পেশাদার বলে যে বললেন যে তারা ফিরে এসে আবার কিন্তু এই পেশাতেই জড়িত হয়, কারণ এই পেশাগুলো আপনারা জানেন যে লাভজনক পেশা। তো এখনকার ক্রিমিনালরাও অনেক স্মার্ট, এবং আমি মনে করি যে ক্রিমিনালদের চাইতেও আমাদের অফিসাররা স্মার্ট বলে আমি মনে করি। তাদের আন্তরিকতার কাছে এই ক্রিমিনাল যে সিন্ডিকেট সেটা পরাজিত হয়েছে। গ্রেপ্তার জাহাঙ্গীর, পার্টি সোহেল, আবু সাইদ, শামীম এবং সাইফুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে। ছিনতাই চক্রের মূল সিন্ডিকেট। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।